স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত সবাইকে গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ শেষে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচিও পালন করেন তারা। এছাড়া রবিবার সকাল থেকে আবারও বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে স্লোগানে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সহপাঠী শাহরিয়ার আলম সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবি শিক্ষার্থীদের। প্রথমে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে অবস্থান নেন শাহবাগ থানার সামনে। শিক্ষার্থীদের অভিযোগ, সাম্য হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার না করাই প্রশ্ন তৈরি হয়েছে। নিরাপদ ক্যাম্পাস এবং ৪৮ ঘন্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা। আমার বন্ধুর তো মরার কথা না, এই দায় এই রাষ্ট্রের নিতে হবে, এই দায় প্রশাসনের নিতে হবে। সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। যারা ওকে স্ট্যাপ করেছে এবং আসলে প্রকৃত দোষী তাদেরকে ধরা না পর্যন্ত আমরা আসলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষক এবং ছাত্রদের প্রতিনিধি দল। বৈঠক শেষে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। ৪৮ ঘন্টার মধ্যেই তারা অগ্রগতি জানাতে পারবেন। যতক্ষণ পর্যন্ত প্রকৃত হত্যাকারী এখানে চিহ্নিত এবং ধরা না পড়বে, আমরা তাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবো, আমাদের চাপ সৃষ্টি করব। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। আত্মপ্রকাশ হলো জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের সংগঠক জাতীয় নাগরিক পার্টির যুব উইং যুব শক্তির। অ্যাডভোকেট তারিকুল ইসলামকে আহ্বায়ক ও ডক্টর জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবশক্তির হাত ধরে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে বলে আশাবাদ জানিয়েছেন এনসিপির নেতারা। রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে জমকালো আয়োজনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যুবশক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। এ সময় মানবিক করিডর বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে। প্রতিটি তরুণ যেন সিদ্ধান্ত নিতে পারে চাকরি করবে নাকি উদ্যোগ করবে, এবং কোনো তরুণ যেন মাদক নয় নিজের স্বপ্নের মধ্য দিয়েই হারিয়ে যেতে শেখে। এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের আমাদের এই জাতীয় যুবশক্তি সদা সোচ্চার থাকবে। দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা এমন প্রশ্নও তোলেন তারা। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে জনজাগরণ ঘটেছে তা অব্যাহত রাখারও আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে এ সমাবেশ। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। জাতীয় নেতৃবৃন্দ এবং অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনো দেশের সংকট কাটেনি। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু তার লেজুর, তার শরীর সবকিছু অবস্থান করছে। এখনই আবার শুরু করছি। আসলে আমাদের মূল বিষয়টাই হলো যে বাংলাদেশের জন্য মূল শত্রুকে, এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি না। সকালে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আয়োজনে দলটির আরেক নেতা নজরুল ইসলাম খান প্রশ্ন তোলেন, কাউকে সুযোগ দিতে নির্বাচন পেছানো হচ্ছে কিনা। বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি বলতে চাই, যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন
যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। খুলনা প্রেস ক্লাবে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত, তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ, এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। বলেন, ট্যাক্স ছাড়ের নামে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করেছে তার অর্ধেকও রোধ করা গেলে শিক্ষা খাতে দ্বিগুণ ও স্বাস্থ্য খাতে 3 গুণ বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের 3 দফা দাবি মেনে নেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন সমাপ্তি ঘোষণা করেছে। আগামীকাল থেকে যে শাটডাউনের কর্মসূচি পালনের কথা ছিল তাও বাতিল করা হয়েছে। একথা জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক রইস উদ্দিন। আবাসিক হল নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরুর আশ্বাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাবি আদায়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের জাতীয় বীর আখ্যা দিয়ে এই শিক্ষক নেতা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের এই অবদান অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তদন্ত প্রতিবেদন আগামী 7 দিনের মধ্যে দেওয়ার দাবিও জানায় শিক্ষক সমিতি। আমাদের মতামত নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা সেখানে 3 জন গিয়েছিলাম। সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। উড্ডয়নের সময় একটি চাকা খুলে পড়ে যাওয়া উড়োজাহাজ নিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে কক্সবাজার থেকে সেরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। নিরাপদ রয়েছে 71 জন যাত্রী সবাই। বাংলাদেশ বিমানের ফ্লাইট BG436 এ শিশুসহ মোট 71 জন যাত্রী ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক রওশন কবির জানান, উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণ করতে চান বলে জানিয়ে দেন। পাইলটের বার্তা পাওয়ার পর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয় এবং নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসকেও প্রস্তুত রাখা হয়। পরে দুপুর 2:17 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমান বাংলাদেশের প্রকৌশলী দল পুরো বিষয়টি তদারকি করছে বলেও জানান তিনি। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে জানান রওশন কবির। বর্তমানে উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ের পাশে রাখা হয়েছে। রাজধানীর বাজারে ক্রেতার স্বস্তি। হাতের নাগালে প্রায় সব রকমের সবজির দাম মিলছে 40 থেকে 60 টাকার মধ্যে। দাম কমেছে ব্রয়লার মুরগিরও। এছাড়া বাজারে গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে চাল, ডাল ও ভোজ্য তেল। খিলগাঁও তালতলা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুচরায় 160 থেকে 170 টাকা কেজি। সোনালী মুরগির দাম 260 থেকে 270 টাকা। খামারির লোকসান হলেও মুরগির দাম কমায় স্বস্তিতে ভোক্তা। গত সপ্তাহে যেটা আজকে দাম কমছে, ব্রয়লার 160 টাকা। না, আমরা তো যত কমে পাবো ততই তো ভালো। যারা ফার্ম করতেছে তাদেরকেই তো দেখতে হবে। এ বাজারে ডিম বিক্রি হচ্ছে গেল সপ্তাহের 135 থেকে 140 টাকা ডজন দরে। আগের সপ্তাহের 55 থেকে 60 টাকা কেজি দরেই মিলছে দেশি পেঁয়াজ। খানিকটা কমে আদা হয়েছে 120 থেকে 180, আর রসুন মানভেদে 140 থেকে 200 টাকা কেজি। ইন্ডিয়ানটা হলো 65 টাকা, আদা চায়না 180 টাকা, দেশির 120 টাকা। সামনে তো কোরবানি আসছে, এখন যদি বাজার এভাবে থাকে ভালো হয়। বাজারে ঢেঁড়স, পটল, করলা সহ গরম মৌসুমের প্রায় বেশিরভাগ সবজির দামই 40 থেকে 60 টাকার মধ্যে। বেগুন আর কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা, আর কাঁচা পেঁপে 70 এবং মরিচ মানভেদে 70 থেকে 80 টাকা কেজি। পটল 40 টাকা, বাগুন 70 টাকা। এখন অনেক কমছে সবজির দাম।
টমেটোর সিজন না, তারপরে টমেটোর দাম কিন্তু যথেষ্ট কম। এখন একটু ঊর্ধ্বগতি, হ্যাঁ, বাজার একটু চড়া দাম। পটল নিলাম, তারপরে শশা নিলাম, তো অনেকটাই কমে আসতেছে। এখন কোনো ক্রেতা নাই মার্কেটে, এখন তো আর এক সমস্যা, তো দাম যখন চড়া ছিল তখনই ভালো ছিল। বাজারে ডাল বিক্রি হচ্ছে মানভেদে 105 থেকে 130, খোলা চিনি 115 থেকে 118 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, ভোজ্য তেল, আটা, চাল সহ সব পণ্যই বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই। স্বাভাবিক আছে, কোনো কিছুর দাম বাড়ে অনেক, কমে না, আগের মতোই আছে। ঈদের বাজার অন্তরই লাগে নাই, মশলা দাম অন্য আগের মতো আছে। এ বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকা কেজি, আর গরুর মাংস দোকান ভেদে 750 থেকে 780 টাকা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা। তবে উদ্বিগ্ন ছোট আমদানিকারকরা। ব্যবসায়ী নেতারা বলছেন, কারসাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। আর বিশ্লেষকরা মনে করেন, ডলারের দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি। বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে আমরা নির্ধারিত হবে। আইএমএফের শর্ত মেনে অবশেষে ডলারের দর বাজারের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো। সরকার হঠাৎ করে ওপেন করে দিচ্ছে, একদিনে এই মার্কেটটা সম্বন্ধে কিছুই বোঝা যাবে না। এইটা আপনাকে আরো 2-1 সপ্তাহ টাইম দিতে হবে। তফসিলি ব্যাংকগুলো যদি গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডলার সরবরাহ করে, ক্যাশ ডলার, সেক্ষেত্রে বাজারে কোনো খারাপ প্রভাব পড়বে না। বাংলাদেশ ব্যাংকের আগের মতো অত নিয়ন্ত্রণ না থাকা সত্ত্বেও লাগাম ছাড়াভাবে বাড়ছে না। এই স্ট্যাবিলিটি যদি মার্কেটে বজায় থাকে, এই স্ট্যাবিলিটির কারণে এখন আমরা ওপেন করার জন্য এটাই সবচেয়ে ভালো সময়, যেহেতু গত 3-4 মাস ধরে এটা স্টেবল আসে রেটটা। তো আমরা আশা করি যে রেট এটা লাগামহীনভাবে আবার বাড়বে না। বাংলাদেশ ব্যাংকেরও নিশ্চয়ই একটু নজরদারিও থাকবে এদিকে। তবে প্রতিযোগিতায় টিকে থাকতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা বলছেন ছোট আমদানিকারকরা। কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের যোগসাজ থাকবে না, তখন দেখা যাবে ওই ব্যাংকের কাছে যদি ডলার কম থাকে সে ডলারের দাম বেশি করে দিবে। এটা তো তখন এটার বাস্তব ইমপ্যাক্ট অনেক খারাপ হবে। একটা বড় এলসি খুলতে যাবে, তার ফিগারটাও বড় থাকবে, তখন ব্যাংক তাকে সাপোর্ট করবে। ব্যবসায়ী নেতারা বলছেন, কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারলে অস্থির হতে পারে ডলার বাজার। আমরা ব্যবসায়ী রয়েছি, যারা ব্যাংকাররা রয়েছি, যারা এর সঙ্গে অংশীজন রয়েছি, তাদেরকে দেশের স্বার্থে কাজ করতে হবে, যাতে ডলারের মূল্য বর্তমানে যেটা রয়েছে এর জন্য বেশি বৃদ্ধি না ঘটে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, মুক্তবাজার অর্থনীতিতে ডলারের বাজারভিত্তিক দর ইতিবাচক হলেও বর্তমান বাস্তবতায় টাকার আরও অবমূল্যায়ন হলে ফের বাড়বে মূল্যস্ফীতি। ডলারের মূল্যর ক্ষেত্রে যখন একটু পরিবর্তন করা হয়, সেটার একটা চাপ কিন্তু অনেক সময় মূল্যস্ফীতির উপর পড়তে পারে, এবং সেই জায়গাটাতে আমাদের দেখতে হবে বাজার ব্যবস্থাপনাটাকে এই মুহূর্তে অন্তত আগামী 1 থেকে 2 মাসের জন্য অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে। বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের সুযোগে কৃত্রিম সংকট রুখতে লাইসেন্সবিহীন মানি চেঞ্জারগুলোর প্রতি কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। নারীর প্রতি সমতা, মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হলো নারীর ডাকে মৈত্রী যাত্রা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার নারীরা। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে 33% নারী প্রার্থী করার দাবিও জানান তারা। শুক্রবার দুপুর থেকে নানা স্লোগান, প্লাকার্ড নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা আয়োজনে দলে দলে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন চা শ্রমিক, পোশাক শ্রমিক, মানবাধিকার কর্মী, আদিবাসী সহ 50টির বেশি সংগঠন। বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পাঠ করা হয় নারীর ডাকে মৈত্রী যাত্রা ঘোষণাপত্র। ঘোষণাপত্রটি পাঠ করেন জুলাই শহীদ পরিবারের 3 নারী সদস্য। কর্মসূচি থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত এবং গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। রিপোর্টের প্রকাশের পর থেকে অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে হামলা, আন্দোলনে বাধা, ধর্ষণ সহ নানা ঘটনা বন্ধে সরকারের কাছে দাবি জানান তারা। বিভিন্ন স্থানে অতর্কিত হামলা,
আন্দোলনে বাধা, পরিকল্পিত মব আক্রমণ, মোরাল পুলিশিং, যৌন নিপীড়ন, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ, প্রকাশ্যে মারধর এবং নানান ধরনের হুমকি প্রদান অব্যাহত রয়েছে। এ লাঠি প্রতীক হলেও তা নারী শক্তির জানান দিচ্ছে। গানে গানে, নাচে কিংবা কবিতার ভাষায় অধিকারের কথা স্মরণ করিয়ে দেন নারীরা। জাতীয় সংসদ নির্বাচনে ৩৩% আসনে নারীকে প্রার্থী করার দাবি ছিল রাজনৈতিক দলগুলোর প্রতি। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% নারী হতে হবে। পরে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে হয় প্রতিবাদী শোভাযাত্রা। মানিক মিয়া এভিনিউ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ফারাক্কা নিয়ে ভারতের সাথে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ। ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রাজশাহীতে ফারাক্কার লং মার্চের 49তম বর্ষপূর্তির আয়োজনে যোগ দিয়ে তিনি কথা বলেন। এদিকে ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ উল্লেখ করে রাজধানীর এক অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতারা হিস্সা আদায়ে জাতিসংঘের কাছে দাবি উপস্থাপনের আহ্বান জানান। ন্যায্য পানির হিস্সা আদায়ে সংগ্রামের 49 বছর। 1976 সালে 16 মে পানির ন্যায্য হিস্সার দাবিতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর থেকে বিভিন্ন সময়ে নিজেদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন হলেও তা পূরণ হয়নি। শুক্রবার ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তিতে র্যালি শুরু হয় বিকাল 3টায়, যা রাজশাহী কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে 0 পয়েন্ট প্রদক্ষিণ করে আবার শেষ হয় রাজশাহী কলেজে গিয়ে। কর্মসূচিতে যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় তিনি বলেন, ফারাক্কা নিয়ে ভারতের সাথে চুক্তি নবায়ন করবে বাংলাদেশ। ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানান তিনি। জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি, আমরা সেই হিস্সা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব এবং দরকার হলে যদি আমরা ঠিকমতো না পাই, আমরা এটা আন্তর্জাতিকভাবে এটা নিয়ে যাব। আরো বলেন, গঙ্গার পানি ন্যায্য অধিকার, এটা হননের অধিকার কারণেই। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মুসলিম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে ফারাক্কা বাঁধকে চিরস্থায়ী মনে করার কারণ নেই বলছেন বিশিষ্টজনেরা। আমরা যদি আমাদের রাজনৈতিক শিক্ষাটা আনতে চাই, তাহলে ফারাক্কা থেকে শিখতে হবে যে আমি ফারাক্কা বজায় রেখে বাংলাদেশের অর্থনীতি, মানুষ, তার মুক্তি ঘটবে না। ফারাক্কা খুব বড়, বেশি দূরে নয়। আমাদের চেতনা হবে এই দেশকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত যদি আমাদের মনে করে তাদেরকে নদীতে পারবো, রাজনীতিতে পারবো, অর্থনীতিতে পারবো, ভুল। এদিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে গণসমাবেশ হয়েছে। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এ সময় বক্তারা বাংলাদেশের পানি সমস্যা জাতিসংঘে উপস্থাপনের দাবি জানান। ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ হিসেবেও উল্লেখ করেন তারা। এই বাঁধ থেকে উদ্ভূত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এবং এমনকি ভারতের অনেক অংশের মানুষের জীবন পদ্ধতি ধ্বংস হয়ে গিয়েছে। এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, একটি মাত্র উপায় রয়েছে, আমাদের ফারাক্কা বাঁধকে ডিকমিশন করতে হবে। জাতিসংঘের আগামী অধিবেশনে কিভাবে আমরা ভারত যে অপরাধ করেছে, ভারত যে পানি সন্ত্রাস করেছে, আপনারা সে অভিযোগ দায়ের করে তথ্য প্রমাণ দিয়ে জাতিসংঘে ন্যায্য হিস্সার ব্যাপারটা উত্থাপন করেন। এছাড়াও বক্তারা বলেন, ভারতের সাথে আধিপত্যবাদী সকল চুক্তি বাতিল করতে হবে। ভারত যে সকল আন্তর্জাতিক নীতি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করার পেছনে কোনো কূটনৈতিক কারণ নেই, এমন কথা বলেছেন দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। এক ভিডিও বার্তায় তিনি জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি মামলা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের আইনি পরামর্শকদের সঙ্গে বৈঠক করেন। এ কারণেই বাংলাদেশ সহ অন্য 4টি দেশের কূটনীতিকদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করা হয়। এক্ষেত্রে অন্য কোনো কারণ নেই বলে নিশ্চিত করেন এই সাংবাদিক। এছাড়া পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভারতীয় আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর অয়নজিৎ সেন। এটা বাতিল করা হয়নি, এটা স্থগিত করা হয়েছে।
এই 5টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ছিলেন। অন্যান্য দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, সেন্ট কিটস এবং নেভিট এবং এর সঙ্গে থাইল্যান্ড। এটা একটা নর্মাল প্রক্রিয়া, যে জিনিসটা একটা পার্টিকুলার কারণের জন্য হয়নি এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার হবে। এদিকে 3 বছর পর যুদ্ধবন্ধে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা প্রথমবারের মতো তুরস্কে মুখোমুখি আলোচনায় বসেছেন। এ সময় উভয় পক্ষ 1000 বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। যুদ্ধ ঘিরে কূটনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক আহ্বানের পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় তুরস্কের মধ্যস্থতায় হচ্ছে এই বৈঠক। এর আগে 15 মে বৈঠক হওয়ার কথা থাকলেও রুশ প্রতিনিধিরা সেই আলোচনায় বসেননি। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাইফা অ্যাওয়ার্ড 2025-এর আয়োজন। এই উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিণত হয় তারকাদের মিলন মেলায়। বর্ণিল এই আয়োজনে আজীবন সম্মাননা দেওয়া হয় নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলি মোহাম্মদকে। বাংলাদেশের নৃত্যশিল্পে অনবদ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদের এই সম্মাননায় ভূষিত করা হয়। এ সময় তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনপি নেতা ইশরাক হোসেন সহ অন্যান্য অতিথিরা। আয়োজনে উপস্থিত হন সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও ছিলেন পূজাচেরি, রুনা খান, আজিজুল হাকিম, তানজিম তিশা, দিঘি, মন্দিরা চক্রবর্তী সহ এক ঝাঁক তারকা। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।